ঋতব্রত বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিয়েছিল, বড় দাবি সিপিএমের রাজ্য সম্পাদকের। শুভেন্দুর গড়ে ৪২টার মধ্যে ৩৯টা আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি, নিঃসন্দেহে জয়ের পথে টিএমসি। ফু দিলে উড়ে যাবে কোন মায়ের ছেলে, ভাঙর কি বাপের সম্পত্তি, আরাবুল শওকতের বাগযুদ্ধ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন বিল, এবার তবে কি হতে পারে জানুন বিস্তারিত। ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম জেনে নিন বিস্তারিত। আরজিকর হাসপাতালের ঘটনায় আবারও জমায়েত, এবারে রাত দখলের ৪ মাস পূর্তিতে নয়া উদ্যোগ নেওয়া হলো। কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকের প্রতিবেদনে জেনে নিন। পঞ্চায়েত সমিতিতে ঘর দখল প্রতিবাদে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন আরাবুল। আগামী ৪৮ ঘন্টা ১০ রাজ্যে বৃষ্টিপাতের হুঁশিয়ারি, শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ বাংলা। সেতুরে মেঘ কি বাংলাতেও, কি জানাচ্ছে আবহাওয়া অফিস, জেনে নিন আবহাওয়ার সংবাদ। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তৃণমূলের ব্যাট ধরে সংসদে দ্বিতীয় ইনিংস শুরুর মুহূর্তে নিজের প্রাক্তন দল সিপিএম সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক বিশেষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতার মধ্যে লেনিনকে দেখেছি, সিপিএম এখন জামানত জব্দ পার্টিতে পরিণত, আপাতত টিভি চ্যানেলের সন্ধ্যাবেলার টক শো সিপিএম সীমাবদ্ধ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন ঋতব্রত। বৃহস্পতিবার যার জবাব দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমের দাবি ওকে সিআইডি খুঁজছিল, বাধ্য হয়ে ও তৃণমূলে যোগ দিয়েছে। সিপিএম এর রাজ্য সম্পাদকের দাবি, ঋতব্রতর বিরুদ্ধে দল যখন তদন্ত কমিশন বসিয়েছিল তখন ও কাঁদতে কাঁদতে বলেছিল দল তাড়ালেও আজীবন বামপন্থী থাকব। একদা সিপিএম এর সাংসদ ছিলেন ঋতব্রত। ২০১৭ সালে দল তাকে সাসপেন্ড করে, পরে বহিষ্কার করেছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি পদ সামলালো ঋতব্রতকে। এবারে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। তারপরে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিপিএম সম্পর্কে বিস্ফোরক সব কথা বলেন প্রাক্তন বাম যুব নেতা। তরুণ শ্রমিক নেতা বলেন, আমি সিপিএম এ থাকাকালীন প্রশ্ন তুলেছিলাম যে সিপিএম এর পার্টি অফিসে ভারতবর্ষের প্রথম বিপ্লবী শ্রী চৈতন্যের ছবি কেন থাকবে না? সিপিএম এর পার্টি অফিসে ভারতবর্ষে যিনি প্রথম স্লোগান দিয়েছেন তার ছবি কেন থাকবে না? প্রথম যিনি মিছিল করেছেন তার ছবি কেন থাকবে না? সমস্যাটা অন্য জায়গায়। আমার যে ভাবনা, আমি যেভাবে ভাবতে চাইছি সেই ভাবনায় যে ম্যানিফেস্টেশন, তার ইজারা কেউ নিয়ে রাখতে পারছে না। ইজারা নিতে গেলে এখন যেটা হয়েছে তা হলো দলের সাইনবোর্ডটা ভিজিটিং কার্ড হয়ে গিয়েছে, ভিজিটিং কার্ডটা রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। অধিকারী গড়ে একটি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মোট ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টিতে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। মহিষাদলে কলিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। দিনের শেষে দেখা যায় ৩৯টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। চলতি বছরের সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর মেয়াদ শেষ হয়, ফলে ডিসেম্বরের ২৪শে ডিসেম্বর নির্বাচন ঘোষণা হয়, যার জন্য বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যেখানে দেখা গেল ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি, আর ৪২টি আসনে প্রার্থী দেয় তৃণমূল। শুক্রবার রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় বাকি ৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা। তৃণমূলের মহিষাদল ব্লকের সভাপতি সুদর্শন মাইতি বলেন, এর থেকে প্রমাণ হলো বিজেপি তার পায়ের তলায় মাটি হারিয়েছে। মানুষের থেকেও প্রত্যাশিত হয়েছে বিজেপি। জেলার পর একের পর এক সমবায় তৃণমূল যেভাবে জয়ের মুখ দেখছে তাতে মানুষ বিজেপির পাশে নেই প্রমাণ হয়ে যাচ্ছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এখন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ও সদস্যপত্র গ্রহণ নিয়ে ব্যস্ত। আমরা কিছুদিন আগে লক্ষা ২ নম্বর ব্লকের চাপা কৃষি সমবায় নির্বাচনে জয়লাভ করেছি। আমরা এই ভোটটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। ভাঙড়ে আরাবুল ইসলাম যদি ফু দেয়, খালের ধারে যে কটা মাল নেতা বসবাস করে উড়ে চলে যাবে, তাই বড় বড় কথা বলার দরকার নেই, এরা অস্তিত্বহীন মানুষ। ভাঙড়ে রোলার চালিয়ে তৃণমূল কংগ্রেস নেতা হওয়া যাবে না। ভাঙড়ের মানুষকে সার্ভিস দিতে হবে, উন্নয়নের পথ দেখাতে হবে, পরিষেবা দিতে হবে, এমনই হুঁশিয়ারির সুরে বললেন আরাবুল ইসলাম। আর শওকত মোল্লার নাম না করে তিনি বলেন, কোন মায়ের ছেলে সেটা ভাঙড়ের মানুষও বোধহয় জানে না। অন্যদিকে প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুল ইসলামের নাম না করে
করে শওকত মোল্লা আবার বলেন, ভাঙড়ের উন্নয়ন কি তিনি একা করেছেন? ভাঙড় কি তার বাপের সম্পত্তি নাকি? যখন যেটা মনে করবেন তখন সেটা করবেন। এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও। রাজনীতিতে এসব কিছু চলে না, এটা তোমার মাথায় রাখতে হবে। ভাঙড়ের আরও এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ও বনভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম বলেন, সাধারণ মানুষের কাজ করার জন্য আরাবুল ইসলাম মোটেই ভাঙড়ে আসেননি, তোলার জন্য এসেছেন। এখন এসে বুঝে গেছে যে ভাঙড়ে আর বেশি সুবিধা হবে না, সাধারণ মানুষ আর তোলা দেবে না, তোলার জায়গা নেই, তার জন্য অন্য জায়গা খুঁজে যাচ্ছে তোলার জন্য। বারে বারে কোর্টের দ্বারস্থ হচ্ছে। ভাঙড়ের বিডিও সাহেবকে তিনি জানিয়েছেন যে আরাবুল ইসলামের জন্য পঞ্চায়েত সমিতির একটি ঘর দেওয়ার জন্য, কারণ যেহেতু কোর্টের রায়ে তিনি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তবে দলের সভাপতি নন। 22 জন পঞ্চায়েত সমিতির সদস্য মিলে আরাবুল ইসলামকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছিল, কিন্তু তাকে সুপারি কিলার দিয়ে খুন করার চক্রান্ত করেছিলেন আরাবুল। এর জন্য তিনি কয়েক মাস জেল খেটেছেন। পাশাপাশি তার বিভিন্ন কার্যকলাপ দেখে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়াও হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই বিলে সিলমোহর দেওয়া হয়, যার প্রধান লক্ষ্য হল সারা দেশে একই সঙ্গে সমস্ত নির্বাচনের আয়োজন করা। যে ব্যবস্থাপনা ক্রমান্বয়ে বিভিন্ন ধাপে কার্যকর করা হবে। টাইম অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে সংশ্লিষ্ট কোনো এক সূত্র মারফত জানা গিয়েছে, খুব সম্ভবত আগামী সপ্তাহে এই বিল সংসদে উপস্থাপিত করা হবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে এক দেশ এক নির্বাচনের উদ্যোগে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, যাতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এই বিল আইনে পরিণত হলে আগামী দিনে সারা দেশে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ও পৌর নির্বাচন সবকিছু 100 দিনের সময়সীমার মধ্যে কার্যত একসঙ্গে মিটিয়ে ফেলা হবে। মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থাপনা কার্যকর হলে একদিকে যেমন নির্বাচনের খরচ কমবে, তেমনি বারবার নির্বাচনী বিধি নিষেধ এবং আদর্শ আচরণ বিধি পালনের ঝক্কিও কমবে। সেক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার সময় আরও বেশি পাওয়া যাবে বলেও দাবি করেছে সরকার পক্ষ। এই বিষয়ে এক বিশেষ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপির তরফ থেকে একটি 3 লাইনের হুইপ জারি করা হয়েছে। তাতে দলীয় সাংসদের উদ্দেশ্যে করা এবং নির্দিষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে তারা সকলেই যেন আগামী 13 এবং 14 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এবং পরশু অবশ্যই সংসদে উপস্থিত থাকেন। সূত্রের দাবি, ওই 2 দিন সংসদের অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই কারণে এই হুইপ জারি করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক, এমনকি কমিটিতে আছেন ঘাটালের পার্শ্ববর্তী সমস্ত বিধানসভার শাসক বিধায়কেরা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কমিটিতে ব্রাত্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শুরু রাজনৈতিক দরজা। বর্ষা এলে শিরোনামে উঠে আসে প্রতি বছর। বন্যা এলাকা ডুবলে ভেসে ওঠে তার কথা, কিন্তু এলাকার মানুষ তার বাস্তবায়নের সুফল পাননি আজও। ঘাটাল মাস্টার প্ল্যান। বর্ষা শেষে বন্যার জল নামলে যার আলোচনা কোথাও যেন হারিয়ে যায়। গত প্রায় 4 দশক ধরে এভাবেই ঘুরে ফিরে আসে ঘাটাল মাস্টার প্ল্যান। এই প্রেক্ষিতে বুধবার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কমিটি গঠন করা হলো বিধানসভায়, কিন্তু সেই কমিটিতে ব্রাত্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপ্পাট। তার পরিবর্তে কমিটিতে জায়গা পেল তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। কমিটিতে আছেন ঘাটালের পার্শ্ববর্তী সমস্ত বিধানসভার শাসক বিধায়কেরা, কিন্তু বিজেপি কেন বাদ? মন্ত্রী যখন বিধানসভায় কমিটির নামের তালিকা পড়ছিলেন, সেই সময় বিজেপির বিধায়করা কেউ এ নিয়ে প্রশ্ন করেননি। পরে অবশ্য রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ঘাটার মাস্টার প্ল্যান কি মানুষ ভূঁইয়া পৈতৃক সম্পত্তি? বুদ্ধদেব ভট্টাচার্য সম্ভবত একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন ওরা আমরা। এই নিয়ে তৃণমূল খুব কটাক্ষ করেছিল, এখন এরাই তো ওরা আমরা করছে। এদের অবস্থা সিপিআইএম এর থেকেও খারাপ হবে। মন্ত্রী জানিয়েছেন 1238 কোটি টাকার প্রজেক্ট কেন্দ্র বঞ্চনা করছে, কিন্তু এই প্রজেক্ট হবে। বিশেষজ্ঞদের মতে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হলে বহু বছরের এই দুর্ভোগ এড়ানো সম্ভব হতো, কিন্তু কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান উত্তর অজানা। আরজিকর হাসপাতালে ঘটনার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যিনি মামলা লড়ছিলেন, সুপ্রিম কোর্টে সেই বিশিষ্ট আইনজীবী সরে দাঁড়িয়েছেন। এই বড় খবরটি নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে। আর তখনই ধর্ষণ করে খুন করা তরুণী চিকিৎসকের ঘটনাকে সামনে রেখে নতুন করে জমায়েতের ডাক দেওয়া হলো। গত 14 আগস্ট দেখা গিয়েছে রাত দখলের ঘটনা। আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে কেঁপে উঠেছিল 14 আগস্টের মাঝরাত। সেই রাত দখলে এবার 4 মাস পূর্তি হচ্ছে, তাই আবার ডাক দেওয়া হয়েছে এক
জমায়েতের। আগামী শনিবার 14 ডিসেম্বর একাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানুছায়া মঞ্চে স্পর্ধার চিৎকার নামে সেই জমায়েত চলবে বলে খবর। এই জমায়েত করতে গেলে হাতে বেশি সময় নেই। আজ 12 ডিসেম্বর, সুতরাং হাতে আছে আর দুদিন। এই দুদিনে সবটা প্রস্তুত করা যাবে কিনা সেটা সময় বলবে। তবে 14 অগস্টের মাঝরাতে যে লাখো মানুষ দখল নিয়েছিলেন রাজপথের, সেটা এবার হবে কিনা তা নিয়ে সন্দিহান সব পক্ষ। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া কথা বাস্তবায়িত হয়েছে। কলকাতা পুলিশ যে সঠিক তদন্ত করেছেন সিবিআই চার্জশিটে তা প্রমাণ হয়েছে। এখন মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাও 3 মাস পিছিয়ে গিয়েছে বলে খবর। একেবারে যেন অবাক কাণ্ড। পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর ফিরে না পেয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল নিয়ে বসলেন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। ওই জায়গায় বসে তিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানিয়েছেন। আরাবুলের দাবি, তিনি একটানা 12 বছর যে ঘরে বসে পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, সেই ঘরটা দখল করে নিয়েছে দলের এক কর্মাধ্যক্ষ। তাতে ক্ষুব্ধ তিনি। ঘর ফিরে পেতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। অবশেষে প্রতিবাদে খোলা আকাশের নিচে বসে পরিষেবা দেওয়ার ভাবনা। আরাবুলের ঘর দখল করার অভিযোগ উঠেছে বনভূমি কর্মাধ্যক্ষ খৈরুল ইসলামের বিরুদ্ধে। যদিও তিনি তার বিরুদ্ধে উঠে অভিযোগ অস্বীকার করেছেন, খুঁজে পাচ্ছেন না নিজের কোনো দোষ। পাল্টা আরাবুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সাব বলেন, ঘর তো কারো পৈতৃক নয়, আমি রেজলিউশন করে এই ঘর পেয়েছি। উনি তো এতদিন তোলাবাজ হিসেবে পরিচিত ছিলেন, এখন জানলাম উনি অনেক বড় নাটকবাজ। পাল্টা আরাবুল বলেন, সকলেই জানে কেন ঘর পাচ্ছি না। আমি বিডিওর ঘরে 2 দিন বসেছি, কিন্তু বিডিও সাহেবের কাজ করতে অসুবিধে হচ্ছে, আমারও অসুবিধে হচ্ছে। সাধারণ মানুষ আসছে তো অনেক, সে কারণেই আমি বাইরে বসছি এখন। আমি আগে যখন পঞ্চায়েত সমিতিতে ছিলাম তখন সবার নামে ঘর দিয়েছি, কিন্তু উনি তো এখন দলের শাহিনশা, তাই আমি আইনি পদক্ষেপ করেছি। এখন দেখা যাক। নিম্নচাপের ঘনঘটা বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে একটি নিম্নচাপ এলাকা, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে সিস্টেমটি শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই নতুন সিস্টেমের জেরে উপকূলীয় অঞ্চল এবং রায়ালসীমা এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের হুঁশিয়ারি চোখ রাঙাচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সিস্টেমটি অবিরত ট্র্যাক করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, উচ্চ গতির হাওয়ার সঙ্গে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে মধ্যম ট্রপোস্ফিয়ারের স্তর পর্যন্ত প্রসারিত রয়েছে, যা সম্ভাব্য জটিল আবহাওয়ার দিক নির্দেশ করছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে শ্রীলঙ্কার উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন মান্নার উপসাগর এবং আশেপাশের এলাকায় অবস্থিত। এর সঙ্গে সম্পর্কিত সাইক্লোনিক সঞ্চালক মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত। সিস্টেমটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে গিয়ে দক্ষিণ তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাস জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি ত্রিপুরার ওপর ঘূর্ণাবর্ত সঞ্চালন অব্যাহত রয়েছে, যার ফলে আগামী 24 ঘন্টায় সারা দেশে আবহাওয়ার বিপর্যয় হওয়ার আশঙ্কা। গত 24 ঘন্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উপকূলীয় তামিলনাড়ুতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। অভ্যন্তরীণ তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়া দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরল, লাক্ষাদ্বীপ এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে হালকা বৃষ্টি হয়েছে।